আমন্ত্রণ দীপ্ত সংবাদে, সাথে আছে আমি তারান্নুম জ্যোতি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন কঠিন বলছে সিপিডি, কালো টাকা সাদা করার সুযোগ দেয়ায় নিন্দা। ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় ধাপের আলোচনা শুরু, প্রথম দিনে কোনো বিষয়েই আসেনি সিদ্ধান্ত। ভারত থেকে পুশ ইন ঠেকানো অসম্ভব বলছেন পররাষ্ট্র উপদেষ্টা, প্রবেশ করেছে আরও 56 জন। দেশে বাড়ছে অনলাইন জুয়া, নিঃস্ব হচ্ছে অনেকে, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি সাইবার বিশেষজ্ঞদের। প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন কঠিন। মূল্যস্ফীতি 6.5% নামিয়ে আনা শুধু কষ্টকর নয়, উচ্চাভিলাষী। মঙ্গলবার 2025-26 অর্থবছরের বাজেট নিয়ে প্রতিক্রিয়া এসব কথা জানায় সিপিডি। কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার সমালোচনা করে তা পুনর্বিবেচনার দাবি জানিয়েছে গবেষণা সংস্থাটি। আমরা আন্তর্জাতিক বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রথম ও দেশের 54তম জাতীয় বাজেট ঘোষণা করা হয় সোমবার। 2025-26 অর্থ বছরের এই প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক তুলে ধরতে মঙ্গলবার সংবাদ সম্মেলনের আয়োজন করে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এতে বলা হয়, প্রায় 9 ঘরে থাকা মূল্যস্ফীতিকে 6.5% নামিয়ে আনার আশা শুধু কষ্টকরই নয়, উচ্চাভিলাষী। শুধুমাত্র খণ্ডিতভাবে বিভিন্ন জায়গায় বরাদ্দ বাড়িয়ে বা কমিয়ে না, সামগ্রিক যে উদ্দেশ্যটা দেওয়া হয়েছে বাজেটের মূল উদ্দেশ্য, সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ সেটা নয়। তিনি জানান, প্রস্তাবিত বাজেট অনুযায়ী 5,64,000 কোটি টাকা রাজস্ব আহরণ করতে হলে জাতীয় রাজস্ব বোর্ডকে 29.4% বেশি রাজস্ব আদায় করতে হবে, সংস্কার ছাড়া যেটি প্রায় অসম্ভব। এই কর কাঠামো এবং এই কর আয় দিয়ে বৈষম্য কমানো খুবই দুরূহ। হ্যাঁ, তো আমাদেরকে কিন্তু ক্রমান্বয়ে আয় করের উপর নির্ভরশীলতা বাড়াতে হবে, এক, এবং 2 নাম্বার হলো আমাদের যে কর এফোর্ট, এটাকে আরো অনেক গুণ করতে হবে। সিপিডি বলছে, কালো টাকা সাদা করতে দেয়া কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। এটি জুলাই বিপ্লবের বৈষম্যহীন সমাজ গঠনের চেতনার সাথে সাংঘর্ষিক। উপরন্তু আমরা দেখলাম যে কালো টাকা সাদা করার মতো একটা সীমিত আকারে হলেও, এবং সেখানে ট্যাক্সের হার অনেক উঁচু করে সেখানে ফাইন দিতে হবে। সামগ্রিক যদি বিবেচনা করি তাহলে অনুমানের সাথে সামঞ্জস্যপূর্ণ, কিন্তু প্রত্যাশার সাথে কিছুটা হতাশাজনকও বটে। বিশেষ করে যে বৈষম্যমূলক পদক্ষেপ, কালো টাকা সাদা করার মতো এরকম আরও যে সমস্ত নেতিবাচক পদক্ষেপগুলি রয়েছে সেগুলি পুনর্বিবেচনা করবেন এবং রহিত করবেন। প্রস্তাবিত বাজেটের মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি নিয়েও প্রশ্ন তুলেছেন সিপিডির গবেষকরা। বিনিয়োগ বাড়িয়ে লক্ষ্যমাত্রা কতটা অর্জন করা যাবে তা নিয়েও সংশয় প্রকাশ করেন তারা। এই অর্থ বছরে গ্রোথ ধরা হয়েছে 3.97, অর্থাৎ 4%। যেখানে বিবিএস বলছে যে এই অর্থ বছরে 4% গ্রোথ রেট, সেখানে বাজেটে কিন্তু এই বছরের গ্রোথ রেটকে ধরা হয়েছে 5%, তার উপরে প্রাক্কলন করা হয়েছে। সেটা কিন্তু আমাদেরকে এখানে একটা চিন্তা করতে হবে। প্রবাসী আয় বৃদ্ধি এবং রপ্তানির ইতিবাচক ধারার পাশাপাশি অর্থ পাচার রোধে অন্তর্বর্তী সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে সিপিডি। সঙ্গে যারা যুক্ত হয়েছেন তাদের সকলকে। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশের এক ক্রান্তি লগ্নে এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে। আকারে ছোট হলেও বাস্তবায়ন অসম্ভব নয়। সীমিত সম্পদ দিয়ে বিপুল চাহিদা পূরণের চেষ্টায় নানামুখী পদক্ষেপ নিতে হয়েছে। মঙ্গলবার রাজধানীতে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা আরও বলেন, ধারাবাহিকতা বজায় রাখার জন্যই 3 বছরের পরিকল্পনা করা হয়েছে। মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 2025-26 অর্থ বছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক তুলে ধরে অর্থ উপদেষ্টা জানান, কঠিন এক সময়ে এই বাজেট করতে হয়েছে। চাহিদা অনেক বেশি, কিন্তু সম্পদ সীমিত। ভালো হতো যদি সম্পদ আমরা বেশি পেতাম, আমাদের দেশীয় সম্পদ যদি বেশি, আপনার ট্যাক্স যদি আরো বেশি আদায় করতে পারতাম, ট্যাক্স যদি ফাঁকি না দেওয়া হতো, করাপশন যদি না থাকতো, দেশে টাকা করে ফিরিয়ে আনতে পারতাম, তখন আমার ওই বাজেট সাপোর্টও রাখতো না IMF বা ওয়ার্ল্ড ব্যাংকে, ওই টাকা দিয়ে কিন্তু আমরা পুরো বাজেট ঠিক করতে পারতাম। বাজেটে নতুন প্রকল্প কম নেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, এবার মূল্যস্ফীতি কমানো এবং মুদ্রা বাজার নিয়ন্ত্রণ বড় চ্যালেঞ্জ ছিল।
সেপ্টেম্বরের মধ্যে মূল্যস্ফীতি 7% নেমে আসবে। খাদ্য মূল্যস্ফীতি ছিল 14.5%, এটা এখন 8% একটু উপরে। এটা একটা বড় একটা আমরা অর্জন করেছি। রমজানে কিভাবে লোড ফ্রি রাখতে হয়, তারপরে ঈদের যাতায়াত কিভাবে করতে হয়, চট্টগ্রামের জলাবদ্ধতা কিভাবে মোকাবেলা করতে হয়, এই অর্থনীতির কি বলে যে এক্সচেঞ্জ রেটকে কিভাবে স্টেবিলাইজ করতে হয়। ভবিষ্যতে বিদেশি ঋণ পরিশোধ করে যাতে উদ্বৃত্ত থাকে সেই চেষ্টা আছে এবারের বাজেটে। এছাড়া 20 থেকে 30টি নতুন প্রকল্প ছাড়া বাকিগুলো আগের বা চলমান। আমরা শুধু পরবর্তী সরকারের নেয়া প্রকল্পগুলোর কাটছাঁট করছি, পুনর্বিন্যাস করছি, অপ্রয়োজনীয় অংশ বাদ দিচ্ছি। সিন্ডিকেটেড মার্কেট অ্যাপ্রোচ থেকে আমরা একটা ব্রড বেসড মার্কেট অ্যাপ্রোচ এবং একটা ইনক্লুসিভ মার্কেট অ্যাপ্রোচে গিয়েছি, যার মাধ্যমে আমরা বাণিজ্যের বৈচিত্র্যকরণ করতে পেরেছি। তারা জানান গত কয়েক বছরে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে, তবে সেটি আনতে সময় লাগবে। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। পুশ ইন ইস্যুতে দিল্লিকে আবারও চিঠি পাঠাবে ঢাকা, এমন তথ্য জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ভারত থেকে পুশ ইন ঠেকানো সম্ভব না। মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও জানান, পুশ ইন নিয়ে ভারতকে চিঠি দেওয়ার বিষয়ে বাংলাদেশ কনসুলার সংলাপও করতে পারে। অনেকেই জানতে চান যারা দেখা করেন। মঙ্গলবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয় নিয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এক প্রশ্নের জবাবে তিনি জানান, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের কোনো জবাব পাওয়া যায়নি। শেখ হাসিনার ব্যাপারে আমরা যেটুকু জানিয়েছি সেটার কোনো রিঅ্যাকশন নাই আমাদের কাছে এখন পর্যন্ত। পররাষ্ট্র উপদেষ্টা উদ্বেগ জানান সীমান্তে ভারতের পুশিন নিয়েও, বলেন এটি বন্ধে ভারতের সঙ্গে চিঠি আদান প্রদান করা হচ্ছে। পুশিন হচ্ছে এবং সেটাকে তো ফিজিক্যালি ঠেকানোর মতো তো সম্ভব না আসলে। এটা নিয়ে ভারতের সাথে আমাদের চিঠি আদান প্রদান হচ্ছে। আমরা বলেছি যে এটা পদ্ধতি অনুযায়ী যেন যাওয়া হয়। তারা কিছু ক্ষেত্রে বলেছে যে অনেক কেস আটকে আছে, সেগুলি তোমরা ঠিক মতো করছো না। আমরা সেটা চেক করে দেখেছি, আসলে খুব দীর্ঘদিনের তালিকার মধ্যে আছে একটা সংখ্যা। নির্বাচনের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেকেই জানতে চায়, তখন তাদের কাছে সরকারের বর্তমান অবস্থা তুলে ধরা হয় বলে উল্লেখ করেছেন তৌহিদ হোসেন। কাজেই দুই পক্ষেরই বক্তব্য থাকতে পারে এখানে। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশে অনলাইন জুয়া বাড়ছে, এতে সর্বশান্ত হচ্ছেন অনেকেই। সাইবার বিশেষজ্ঞরা বলছেন, এখনই ব্যবস্থা নেওয়া না হলে আরও অনেকেই ক্ষতিগ্রস্ত হবেন। অনলাইন জুয়া বন্ধে অধ্যাদেশ জারি করেছে সরকার। একই সাথে এই অপরাধ ঠেকাতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী, বিশেষ করে সিআইডি। অনলাইন জুয়ার ভয়াল থাবা নিয়ে 3 পর্বের প্রতিবেদনের আজ দেখুন প্রথমটি। আপনারা ঘরে বসে সময় নষ্ট করছেন কেন? আপনারা চাইলে আমার মতন গেম খেলে টাকা ইনকাম করতে পারেন। CK344 প্রথম ডিপোজিট করলে পাবেন 50% বোনাস। সামাজিক যোগাযোগ মাধ্যমে তরুণ তরুণীদের এমন প্রচারণা মূলত অনলাইন জুয়া CK444 এর বিজ্ঞাপন। এখান থেকে আপনারা প্রতিদিন হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন। অনলাইন সার্চ বিশ্লেষণকারী সফটওয়্যার SRAPS এর তথ্য বলছে, শুধু বাংলাদেশ থেকে এক মাসে CK444 সার্চ করা হয়েছে 95,000 বার। who.is এর তথ্য অনুসারে CK444app.net এর ডোমেইন কেনা হয়েছে 2025 সালের 11 ফেব্রুয়ারি। এটি কেনা হয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে, কিন্তু পরিচালনা করা হয় বাংলাদেশ থেকে। এমন আরেকটি অ্যাপের নাম AQ999। বাংলাদেশ থেকে এক মাসে সবচেয়ে বেশি 76 লাখ বার সার্চ করা হয়েছে zbuzz.com এর। দ্বিতীয় সর্বোচ্চ 58 লাখ বার সার্চ করা হয়েছে juwa9.com এবং 36 লাখ বার সার্চ করা হয়েছে cricket.tv-র। দেশে 21 মে জারি করা সাইবার সুরক্ষা অধ্যাদেশে অনলাইনে জুয়া খেলা, জুয়ার অ্যাপ বা পোর্টাল তৈরি এবং প্রচারণায় অংশ নিলে তা অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। এমন অপরাধ বন্ধে অনলাইন বেটিং, জুয়া ও ক্রিপ্টোকারেন্সির বিরুদ্ধে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। এবারে স্পেসিফিক এই সিআইডি কিন্তু এটি নিয়ে কাজ করছে এবং সারা দেশব্যাপী কিন্তু তারা এই অনলাইন জুয়া বেটিং এগুলোর বিরুদ্ধে কিন্তু অভিযান পরিচালনা করছে। মোবাইল ব্যাংকিং এজেন্ট যারা এই অনলাইন জুয়া বা এই ধরনের ঘটনার সাথে সম্পৃক্ততা পাওয়া গেছে তাদেরকে কিন্তু শনাক্ত করা হয়েছে এবং তথ্য প্রমাণাদি সহ কিন্তু তাদেরকে শনাক্ত করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অনলাইন জুয়ার বিস্তার ঠেকাতে এখনই ব্যবস্থা নেওয়া উচিত।
নইলে পুরো জাতি ক্ষতিগ্রস্ত হবে। যে 10,000 টাকা ইনভেস্ট করে অনেকে 13,000 টাকা পেয়েছে এবং এরপর দেখা যাচ্ছে যে 20,000 টাকা ইনভেস্ট করার পর আরও 2-3 লাখ টাকা এক্সট্রা না হলে পরে অ্যাকাউন্টে লক হচ্ছে। এই কারণে এই জিনিসগুলো আরও বেড়ে যায়। মানুষ তখন 20-30 লক্ষ টাকা ঋণ করে হোক, ভিটে বাড়ি বিক্রি করে হোক, তারা এই টাকাগুলো আসলে অ্যাপসের মাধ্যমে, স্থানীয় মোবাইল অ্যাপসের বিকাশ অথবা নগদ বা রকেটের মাধ্যমে ট্রান্সফার করে দেওয়ার পর তারা নিঃস্ব হয়ে পড়ে এবং অ্যাপসকে আর ব্যালেন্স দেখায় না বা অ্যাপসটা বন্ধ হয়ে যায়। তিনি জানান 2019 সালে অবৈধ ক্যাসিনো বন্ধ করার পর থেকেই দেশে নিষিদ্ধ অনলাইন ক্যাসিনো বা জুয়া বাড়ছে। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। এবার হারপিক নিবেদিত কুরবানির হাটের খবর। দিনাজপুর ও পঞ্চগড়ে এবছর ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি। দাম নিয়ে দিনাজপুরে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে ক্রেতাদের, তবে পঞ্চগড়ে দাম এখনও গতবারের তুলনায় কিছুটা কম। কোরবানির ঈদ ঘিরে এখন জমজমাট দিনাজপুরের পশুর হাটগুলো। জেলার কাহারোল, আমবাড়ি, রানীগঞ্জ, কারেন্টের হাট, চেরাডাঙ্গি, ঘোষালডাঙ্গি, রানীগঞ্জ, বিরল, বিরামপুর, আফতাবগঞ্জ ও কমলপুর সহ 13টি উপজেলায় বসেছে 68টি হাট। এবছর দেশি ষাঁড়ের চাহিদা বেশি। বেশিরভাগ ক্রেতা 60,000 থেকে 1,20,000 টাকার মধ্যে পশু কিনতে চান, কিন্তু অনেকে বাজেটের মধ্যে তা পাচ্ছেন না। 60টা আনছিলাম, দুটো বেশি আর দুটো আছে। লস দাম বাজার হিসাবে তো এই 45-50 ভাঙতে কষ্ট, সেই হিসাবে তো লস। আমি তো 70-75 দাম চাচ্ছি, 1 লাখ। গরু দেখছি, আমি দেখলাম একটু দাম বাজার বেশি দর মতো হচ্ছে, আবার পছন্দ যেটা হচ্ছে না সেটা দাম বেশি আছে। এখন এর মধ্যে আমরা দেখতেছি মাঠে যেটা দরে দামে বনিবে সেটা আমরা নেব। জমে উঠেছে পঞ্চগড়ের পশুর হাটগুলো। স্থায়ী অস্থায়ী সব হাটেই চলছে জমজমাট বেচাকেনা। বিক্রেতারা বলছেন গতবারের তুলনায় এবার গরুর দাম বেশ কম। গতবারের চেয়ে এবার লস হবে, আমাদের খামারিদের এবার লস, কারণ গরুর দাম এবার আমাদের নাই। 20,000 টাকা আমি দাম চাচ্ছি, 1,50,000 টাকা দাম বলতেছে আমার। আগের থেকে অনেক গরুর কথা কমে গেছে। আগের তুলনায় মানে গরুও প্রচুর আমদানি হয়েছে এবং আমরা প্রত্যেকেই কম বেশি আমাদের পছন্দ অনুযায়ী গরু কিনতে পারতেছি, আলহামদুলিল্লাহ। ক্রেতা বিক্রেতার সুবিধার্থে জাল টাকা শনাক্তে বুথ বসানো হয়েছে বলে জানান এই ইজারাদার। জাল টাকা শনাক্ত করেন যে এখানে আমাদের রূপালী ব্যাংক এবং আরেকটা ব্যাংক আছে এখানে সোনালী ব্যাংক, আমরা সেই ব্যবস্থা করছি এবং প্রশাসনের টোটালটা নজরদারিতে আছে, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না আশা করা যায় ইনশাআল্লাহ। পঞ্চগড়ের হাটগুলোতে এবার 1 লাখের মতো গরু বেচাকেনা হবে বলে ধারণা সংশ্লিষ্টদের। আফরিদ হাসান, দীপ্ত, বার্তাকক্ষ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে গুমের অভিযোগ দায়ের করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। মঙ্গলবার বেলা 11টার দিকে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের কাছে অভিযোগ জমা দেন তিনি। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইজিপি বেনজির আহমেদ, পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম, সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ও AKM শহীদুল হক সহ 7 জনের নাম উল্লেখ করা হয়েছে। পরে সালাউদ্দিন আহমেদ বলেন, শুধু জুলাই আগস্ট নয়, বিগত আমলে যত মানুষ হত্যা ও নির্যাতনের শিকার হয়েছেন তাদের সব কিছুর বিচার হবে। পবিত্র ঈদুল আজহায় জনভোগান্তি এড়াতে চলমান কর্মসূচি স্থগিত করার কথা জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তিনি জানিয়েছেন, ঈদের ছুটির পর সরকারের পক্ষ থেকে শপথের বিষয়ে স্পষ্ট কোনো বার্তা না এলে ঢাকা দক্ষিণের সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। মঙ্গলবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনে চলমান কর্মসূচিতে যোগ দিয়ে এসব কথা বলেন ইশরাক হোসেন। বিএনপির বৈদেশিক বিষয়ক কমিটির এই সদস্য বলেন, সরকার যদি শপথ গ্রহণের ব্যবস্থা না করে তাহলে ঢাকা দক্ষিণের ভোটারদের সঙ্গে নিয়ে নিজেই শপথ গ্রহণ করবেন তিনি। সরকারি চাকরি অধ্যাদেশ 2025-এর কিছু বিধান অপপ্রয়োগের সুযোগ সৃষ্টি করতে পারে জানিয়ে তা পর্যালোচনার জন্য শিগগিরই উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা জানান।
তাদের যে আপত্তিগুলো আছে এগুলি ভালো করে শোনা, বিবেচনা করা এবং সেটা অনুযায়ী সুপারিশ প্রণয়ন করা। তবে আপনাদেরকে কাইন্ডলি একটু স্মরণ করিয়ে দেই, কমিটি কিন্তু সিদ্ধান্ত দেয় না, কমিটি প্রস্তাব দিবে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে দ্বিতীয় ধাপের আলোচনার প্রথম দিনে কোনো বিষয়ে একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। সংসদে নারী আসন বাড়িয়ে 100 করার পক্ষে মত দিলেও কোন পদ্ধতিতে হবে তা নিয়ে রয়েছে মতানৈক্য। সংবিধানের 70 অনুচ্ছেদ বিলোপের পক্ষে কয়েকটি দল একমত হলেও অন্যরা বলছে আরও আলোচনা দরকার। এনসিপি ও জামায়াত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় নির্বাচন চাইলেও আপত্তি জানিয়েছে বিএনপি সহ অন্য দলগুলো। বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় গবেষণা টিম থেকে এসেছি। রাষ্ট্র সংস্কারে ঐকমত্য তৈরিতে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফা আলোচনা শুরু হয় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে। প্রথম দিনের আলোচনায় সংবিধানের 70 অনুচ্ছেদ, সংসদে নারীদের 100 আসন এবং সংসদীয় স্থায়ী কমিটি নিয়ে আলোচনা হয়। মঙ্গলবার দিনব্যাপী আলোচনা শেষে সংবিধানের 70 অনুচ্ছেদে সংসদ সদস্যরা আস্থা ভোট ও অর্থ বিল ছাড়া সব বিষয়ে নিজ দলের বিপক্ষে ভোট দেওয়ার বিষয়ে একমত হয় অধিকাংশ রাজনৈতিক দল। তবে ভিন্ন মতও রয়েছে। জাতীয় সনদ স্বাক্ষরিত হয় এই অবস্থায়, তাহলে আমাদের দলের অবস্থান হচ্ছে যে আমরা আরও একটি বিষয় যেটা উল্লেখ করেছি, জাতীয় নিরাপত্তার বিষয়টি, যেমন যুদ্ধ পরিস্থিতি যখন সৃষ্টি হয় সেই সময়ে যদি নিজের দলের লোকেরাই বিরুদ্ধে ভোট দেয় তখন দেশের নিরাপত্তা বিঘ্ন হবে। দুটো বিষয় আমরা যোগ করে তখন জবাব দিয়েছিলাম। একটা হচ্ছে অর্থ বিল, এরপরে ছিল আপনার সংবিধান সংশোধন ইস্যুটা, আর আস্থা ভোট, নো কনফিডেন্স নিজ দলের বিরুদ্ধে। তো আজকে এখন এখানে প্রায় সকল দলগুলো এই বিষয়ে ঐকমত্য পোষণ করেছে। ক্ষমতার ভারসাম্যের জন্য সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বিরোধী দল থেকে নেয়ার প্রস্তাবে বেশিরভাগ দলই একমত। নারী আসন বাড়িয়ে 100 করতে সব দল একমত হলেও কোন পদ্ধতিতে হবে তার সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। সরাসরি নির্বাচনের জন্য যে পদ্ধতিগুলো, ঘূর্ণায়মান পদ্ধতি অথবা সরাসরি নির্বাচন পদ্ধতি যেগুলো আলোচনায় এসছে, সেটা বাংলাদেশের রাজনৈতিক কালচারে, সংসদীয় কালচারে এখনো পর্যন্ত সেটা ফিজিবল বলে আমাদের মনে হয়নি। মনে করছি না যে সংরক্ষিত আসন হলে নারীর ক্ষমতায়নটা আগাবে, বরঞ্চ আমরা যাচ্ছি নারীরা সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণ করার মাধ্যমে জনপ্রতিনিধি হিসেবে সংসদে নির্বাচন করবেন। নির্বাচন কমিশনের জায়গা থেকে একটা সুনির্দিষ্ট বিধান করা যে আগামী পার্লামেন্টে প্রত্যেক দল থেকে অন্ততপক্ষে 20% নারী প্রার্থী দিতে হবে। বৈঠকে সময়ের অভাবে তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ও কার্যক্রম নিয়ে আলোচনা না হলেও দলগুলো তাদের ভিন্ন ভিন্ন অবস্থান তুলে ধরে। অবশ্যই 4 মাস মেয়াদের মধ্যে কি জাতীয় সংসদ নির্বাচন ছাড়া স্থানীয় সরকার নির্বাচন করা সম্ভব? এটা কি বাস্তবতা? বাস্তবতা নয়। তো সেই জন্য তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ 3 মাস থাকাই উচিত এবং স্থানীয় সরকার নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের এখতিয়ারের মধ্যে না থাকাই উচিত। কেয়ারটেকার সরকারের অধীনে স্থানীয় সরকার এবং জাতীয় সরকারের নির্বাচন হইতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান সংশোধন কিংবা পুনর্লিখন কোনো কিছুই করতে পারবে না। তবে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি ঐকমত্য প্রতিষ্ঠিত হলে তা আগামী জাতীয় সংসদে নির্বাচিত সরকারের কাছে প্রস্তাব আকারে রাখা যেতে পারে। আলোচনায় 70টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়। সিদ্ধান্তে শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তানের করাচিতে ভূমিকম্পের সময় হট্টগোলের ফাঁকে কারাগার ভেঙে 2 শতাধিক কয়েদি পালিয়েছে। এ ঘটনায় এক বন্দী নিহত ও কয়েকজন আহত হয়েছে। সোমবার রাতে করাচির মালির কারাগারে এই ঘটনা ঘটে। করাচি ও এর আশপাশের এলাকায় রবিবার সকাল থেকে সোমবার রাত পর্যন্ত কয়েক দফা মাঝারি মাত্রার ভূমিকম্প হয়। সোমবার রাতে ভূমিকম্পের সময় কয়েদিদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ চলছিল। এই সময় কারারক্ষীদের সঙ্গে কয়েদিদের সংঘর্ষের ঘটনা ঘটে। এরই ফাঁকে কারাগার থেকে 213 জন কয়েদি পালিয়ে যায়। অভিবাসন ইস্যুতে ইউরোপের দেশ নেদারল্যান্ডসের ক্ষমতাসীন জোট সরকার ভেঙে গেছে। জোট সরকার ভাঙার কয়েক ঘন্টার মধ্যেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী ডিক স্কুফ। কট্টর ডানপন্থী নেতা গের্ট ওয়াইল্ডার্স তার দলের সমর্থন সরিয়ে নিলে দেশটিতে সরকার পতন অনিবার্য হয়ে ওঠে। এর ফলে নেদারল্যান্ডে আগাম নির্বাচনের সম্ভাবনা তৈরি হয়েছে। 2023 সালের নভেম্বরে নির্বাচনে জয়ের পর কঠোরতম অভিবাসন নীতি প্রবর্তনের প্রতিশ্রুতিতে সমমনা কয়েকটি দলকে সঙ্গে নিয়ে জোট সরকার গড়ে গিয়ার্ড ওয়াইল্ডার্সের ইসলাম ও মুসলিম বিদ্বেষী দল পার্টি ফর ফ্রিডম। খেলার খবর।
হামজা, ফাহমিদুল, শামিদদের পাশাপাশি জামাল তপুদের পারফরম্যান্সে বাংলাদেশকে এশিয়ার সেরা দল বলছেন ভুটানের অধিনায়ক নিমা ওয়াংটি। এবার মাঠের লড়াইয়ে এই মন্তব্যের প্রতিফলন ঘটাতে চায় বাংলাদেশ। ফিফা প্রস্তুতি ম্যাচ শুরু হবে বুধবার সন্ধ্যা 7টায়। মঙ্গলবার সন্ধ্যা জ্বলে উঠেছে ঢাকা স্টেডিয়ামের ফ্লাড লাইট, হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি। কৃত্রিম আলোতে ফাহমিদুল হামজাদের ছোঁয়ায় বদলে যাওয়া বাংলাদেশ ফুটবল দল ব্যস্ত অনুশীলনে। ভুটান ম্যাচের আগে নিজেদের শেষবারের মতো ঝালিয়ে নিতে বুধবার সকালে ঢাকায় আসবেন শামিদ। তাতে মূল একাদশে প্রবাসী ফুটবলারের সংখ্যা হতে পারে 3। ভুটানের বিপক্ষে ম্যাচে কিছুটা সময় খেলবে ফাহমিদুল, শামিদকেও খেলানোর ইচ্ছা আছে। হামজা মূল একাদশে থাকবেন। এখন দেখতেছি আস্তে আস্তে মানে এই নাম্বার বাড়তেছে, সো এইটা আমি মনে করি এটা দেশের জন্য ভালো হবে। অফকোর্স লোকাল প্লেয়ার ওরাও খেলবে, বাট আপনি যদি দেখেন সবচেয়ে বেস্ট এক্সাম্পল হচ্ছে ফ্রান্স টিম, ম্যাক্সিমাম প্লেয়ার বাইরের, সো আর ওরা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়ে গেছে। বাট আমি সেম সিনারিও দেখতেছি এখন। যে ভুটানের সাথে ম্যাচ হেরে একটা সময় ফুটবল থেকে নির্বাসিত হতে হয়েছিল বাংলাদেশকে, সেই দলটা এবার সমীহ করছে লাল সবুজদের। বাংলাদেশ দলে আসছে ইউরোপের সেরা ফুটবলার, আরও যোগ হচ্ছেন, এতে এশিয়ার সেরা দল বলতেই হবে। ঢাকা স্টেডিয়ামের রূপটা আরো উজ্জ্বল হবে যদি ম্যাচটা নিজেদের করে নিতে পারে বেঙ্গল টাইগার্স, এমনটাই বলছেন ফুটবল প্রেমীরা। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। শেষ করব দীপ্ত সংবাদ, শিরোনামগুলো জানাবো আরও একবার। প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন কঠিন বলছে সিপিডি, কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার নিন্দা। ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় ধাপের আলোচনা শুরু, প্রথম দিনে কোনো বিষয়েই আসেনি সিদ্ধান্ত। ভারত থেকে পুশ ইন ঠেকানো অসম্ভব বলছেন পররাষ্ট্র উপদেষ্টা, প্রবেশ করেছে আরও 56 জন। দেশে বাড়ছে অনলাইন জুয়া, নিঃস্ব হচ্ছে অনেকেই, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি সাইবার বিশেষজ্ঞদের। এ ছিল এখনকার মতন, আমি তারান্নুম জুথি বিদায় নিচ্ছি। দর্শক আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।